আলোচনার শুরুতে প্রথমে হলো রিটার্নটা আমরা একটু দেখব। রিটার্নের ফর্মটা এখানে কোন অংশে আমাদের কি তথ্য ইনপুট দিতে হবে, পূরণ করতে হবে, বা কোন অংশে কি থাকে, এবং নেট প্রদেয় হ্রাসকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় কি, নেট প্রদেয় কি, এবং ট্রেজারি জমা আমাকে কী হবে, কত টাকা ট্রেজারি জমা করতে হবে, এই তথ্যটা আমি কোথায় পাবো, এই ধরনের বিষয় নিয়ে আমি ইন্ট্রোডাক্টরি রিটার্ন ইন্ট্রোডাক্টরি আলোচনাটা প্রথমে করব 10 মিনিট। দেন আমরা প্র্যাকটিক্যাল একদম অনলাইনে রিটার্নে কীভাবে পূরণ করতে হয় সেদিকে আমরা যাব। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এটা হলো মূসক 9.1 মূসক রিটার্নের অনলাইন ফর্মের যে পিডিএফ কপি আমরা সিস্টেম থেকে পাই। আমরা রিটার্নে দেখি যে আসলে রিটার্নের কোন অংশে কি ইনফরমেশন থাকে। এখানে দেখেন প্রথম পৃষ্ঠায় পার্ট 1 থাকে ট্যাক্স পেয়ার ইনফরমেশন। ট্যাক্স পেয়ার্স ইনফরমেশন এখানে আছে বিন নম্বর, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের ধরন এবং ব্যবসার ধরন। তারপর আছে কোন মাসের রিটার্ন, এই তথ্য সে পার্ট 2-তে। আচ্ছা, পার্ট 2-তে আরেকটা অংশ আছে 2A ইকোনমিক অ্যাক্টিভিটিস ইজ ট্রেডার অর অ্যাপ্রুভড হোলসেলার। যারা ট্রেডার হিসাবে যারা ট্রেডার হিসাবে ভ্যাট পরিশোধ করবে বা রিটার্ন সাবমিট করবে, তারা এখানে ইয়েস ক্লিক করলে তাদের একটা সংক্ষিপ্ত ফর্ম আসবে, ওই ফর্মে তারা তথ্য দিলে হবে। আচ্ছা, 3 নম্বরে আছে দেখেন এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, ইয়েস এবং নো। ইয়েস মানে হলো আপনার এই যে কর মেয়াদের রিটার্ন, এটা মার্চ 2025, এই কর মেয়াদে আপনার অর্থনৈতিক কার্যক্রম চলমান ছিল কিনা। যদি চলমান থাকে ইয়েস, আর যদি চলমান না থাকে তাহলে নো মানে হলো এখানে জিরো রিটার্ন। ইনকাম ট্যাক্সে কিন্তু জিরো রিটার্ন নাই, কিন্তু ভ্যাটে কিন্তু জিরো রিটার্ন আছে। তো অর্থাৎ গত মার্চ 2025 এই কর মেয়াদে যদি আপনার প্রতিষ্ঠান একদমই বন্ধ থাকে, তাহলে আপনি মানে কোনো ধরনের আপনার ক্রয় বিক্রয় বা অন্য অর্থনৈতিক কার্যক্রম কিছুই চালু নেই, এরকম যদি হয় পুরো মাস, তাহলে আপনি নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করা মানে হলো জিরো রিটার্ন। এখানে যদি নো সিলেক্ট করেন তাহলে আপনার এই রিটার্ন ফর্মের নিচে আর কোনো ইনফরমেশন আপনাকে পূরণ করতে হবে না, সরাসরি নো ক্লিক করে আপনার এটা সাবমিট করে দিতে পারবেন। আচ্ছা, আর যখন আপনি ইয়েস দিবেন তখন আপনার কিন্তু নিচের ক্রয় বিক্রয়ের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনাকে ইনপুট দিতে হবে। আচ্ছা, এবার যাই আমরা পার্ট 3। পার্ট 3-তে দেখেন সাপ্লাই আউটপুট ট্যাক্স। সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ আপনার, অর্থাৎ বিক্রয়ের তথ্য। তাহলে আপনার এই পার্ট 3-তে থাকবে আপনার বিক্রয়ের তথ্য এবং আউটপুট ট্যাক্স অর্থাৎ প্রদেয়। তাহলে এখানে দেখেন এই পার্ট 3-তে নোট আছে, নোট 1, 2, 3 এরকমের 9, 1 থেকে 9টা নোট আছে। এই 9টা নোটে আপনাকে বিভিন্ন ইনফরমেশন এখানে ইনপুট দিতে হবে। তাহলে এই ভ্যালু এ কলামে আপনাকে দিতে হবে বিক্রয়ের তথ্য, কত টাকার বিক্রয় করছে সেই বিক্রয় মূল্য। এই বি কলামে দিতে হবে আপনার এসডি, যদি আপনার পণ্যের সম্পূরক শুল্ক থেকে থাকে তাহলে সেটা এই কলামে ইনপুট দিতে হবে। আর হলো কলাম সি, এই সিতে থাকবে আপনার ভ্যাটের তথ্য, অর্থাৎ যে পণ্য আপনার সেল করেছেন সেই পণ্যের উপরে কত ভ্যাট আরোপ হবে সেই তথ্যটা এখানে থাকবে। আপনার অনলাইনে ঢুকলে দেখবেন যে সরাসরি কিন্তু এইখানে এই কোনো তথ্য ইনপুট দেওয়া যায় না, মানে কলাম এ, বি বা সি কোথাও কোনো ইনপুট দেওয়া যায় না। এখানে সাব ফর্ম আছে, এই ডান দিকে সাব ফর্মে ক্লিক করলে আপনাকে সাব ফর্মে তথ্য ইনপুট দিতে হবে। সাব ফর্মের তথ্যগুলো আপনার এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি নোট 1-এ কী আছে, ডাইরেক্ট এক্সপোর্ট, সরাসরি রপ্তানি যদি করে থাকি তাহলে রপ্তানির তথ্যটা আমাকে দিতে হবে নোট 1-এ। তাহলে তথ্যটা দেওয়ার জন্য আপনার নোট 1-এর যে সাবফর্ম আছে সাবফর্মে ঢুকিয়ে আমি তথ্যটা দিলে এই তথ্যগুলো এখানে চলে আসবে। ডিমড এক্সপোর্ট, প্রচ্ছন্ন রপ্তানি। কেউ যদি প্রচ্ছন্ন রপ্তানি করে থাকে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে, তাহলে সেই তথ্যটা দিতে হবে আপনার নোট 2-তে। এক্সেমটেড গুডস অ্যান্ড সার্ভিস, অব্যাহতি পণ্য যদি আপনি সেল করে থাকেন তাহলে সেই তথ্য দিতে আপনার নোট 3-তে এখানে। আচ্ছা, স্ট্যান্ডার্ড রেটস গুডস অ্যান্ড সার্ভিস, আদর্শ হারের সরবরাহ যদি থেকে থাকে তাহলে আপনাকে 15% হারে যদি পণ্য বিক্রি করে থাকেন, পণ্য বা সেবা, সেই ইনফরমেশন দিতে হবে নোট 4-এ এখানে। তারপর আছে নোট 5-এ আছে গুডস বেসড অন এমআরপি,
এমআরপি পণ্য বলতে এখানে শুধু বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য, এই পণ্যগুলাই এমআরপি পণ্য হিসেবে গণ্য বর্তমানে মূসক আইনে আর কি। আচ্ছা, গুডস সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাট, সুনির্দিষ্ট করের যে পণ্যগুলো আছে এই ধরনের পণ্য সেল হলে এখানে দিতে হবে। সুনির্দিষ্ট করযোগ্য পণ্য হলো আপনার এমএস প্রোডাক্ট, সুতা, এগুলো হলো সুনির্দিষ্ট করযোগ্য পণ্য। আচ্ছা, তারপর আছে ইট গুডস সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, 15% হারে ব্যতীত অন্য যে কোনো হারের পণ্য সেল করলে সেটা দেখাতে হবে আপনার নোট 7-এ। রিটেল, হোলসেল, খুচরা ব্যবসায়ী বা সুপার শপ, তাদের সেল দেখাবে নোট 8-এ। আর নোট 9-এ হলো এটার সামারি, টোটাল কত সেল, টোটাল কত এসডি এবং টোটাল কত ভ্যাট। আচ্ছা, এটা ছিল পার্ট 3, বিক্রয়ের তথ্য এবং পুরোদেহ এসডি এবং ভ্যাটের তথ্য। আমরা যাই পার্ট 4-এ। পার্ট 4-এ হলো পারচেজ বা ইনপুট ট্যাক্স, পণ্য ক্রয় এবং ক্রয়ের বিপরীতে আমি যদি রেয়াত নিই সেই রেয়াতের তথ্য থাকবে এখানে। অর্থাৎ আমি কী উপকরণ ক্রয় করেছি সেই উপকরণের তথ্য আমাকে ইনপুট দিতে হবে পার্ট 4-এ। পার্ট 4-এ আছে 10 থেকে 23 নম্বর নোট, 23 তো সামারি আর 22 নম্বর আছে, 10 থেকে 22 নম্বর নোটের ভিতরে আমাকে ইনপুট দিতে হবে। তা ভ্যালু এ, কলাম এতে আছে আপনার হলো পণ্যের উপকরণ মূল্য, এবং কলাম বিতে আছে উপকরণ মূল্যের রেয়াত বা ট্যাক্স, ভ্যাট, যে ভ্যাটটা আমি রেয়াত নিতে চাই সেই ভ্যাটের তথ্য। এখানে সব ঘরে কিন্তু রেয়াতযোগ্য না, যেটাতে ধরেন রেয়াতযোগ্য আছে সেই ঘরে আপনাকে এখানে শো করবে, আর যেটা যে রেয়াতযোগ্য না, যেমন এই যে 21 নম্বর নোটিসে রেয়াতযোগ্য না এমন যদি উপকরণ ক্রয় থাকে তাহলে নোট 21 ইনপুট দিতে হবে, লোকাল পারচেজ। তাহলে এখানে কিন্তু ভ্যাটের ঘর থাকলেও এখানে কিছুই আসবে না, 0 আসবে। তাহলে আমি শুরু থেকে দেখি নোট 10-এ কী আছে। 0 রেটেড গুডস অ্যান্ড সার্ভিস, 0 রেটেড পণ্য যদি হয় তাহলে নোট লোকাল পারচেজ, স্থানীয় ক্রয় হলে 10 নম্বর নোটে, আর আমদানি হলে 11 নম্বর নোটে। এক্সেম্পটেড গুডস অ্যান্ড সার্ভিস, অব্যাহতি পণ্য যদি আমি লোকাল পারচেজ করি তাহলে নোট 12, এবং আমদানি করলে নোট 13-তে। আদর্শ হারের স্ট্যান্ডার্ড রেট, আদর্শ হারের পণ্য যদি আমি স্থানীয় ক্রয় করে থাকি, লোকাল পারচেজ হয় তাহলে 14 নম্বর নোটে, আর আমদানি করলে 15 নম্বর নোটে। আচ্ছা, গুডস অ্যান্ড সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, আদর্শ হারের নিচের যদি কোনো পণ্য আমি ক্রয় করে থাকি, লোকাল পারচেজ হলে 16 নম্বর নোটে, আর আমদানি হলে 17 নম্বর নোটে। গুডস অ্যান্ড সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাট, স্পেসিফিক ভ্যাটের কোনো পণ্য যদি আমি ক্রয় করে থাকি তাহলে 18 নম্বর নোটে। এখানে এই জুলাই থেকে নতুন আরেকটা রো যোগ হয়েছে, 18-এ। এখানে যেমন লোকাল পারচেজ আছে এবং ইম্পোর্টের একটা ঘর আছে, গুডস অ্যান্ড সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাট, লোকাল পারচেজ 18 এবং ইম্পোর্ট 18-এ। এটা পুরনো রিটার্নের কপি তো, এখানে এই জন্য ঘরটা নাই এখন। আচ্ছা, গুডস অ্যান্ড সার্ভিস নট এডমিসিবল ফর ক্রেডিট, রেয়াতযোগ্য নয় এমন যদি পণ্য হয়, এমন পণ্যের ইনপুট দিতে হবে আপনাকে 19 এবং 20-এ। টার্নওভার ট্যাক্স, তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে নোট 19, এবং অনিবন্ধিত প্রতিষ্ঠান খোলা বাজার থেকে কিনলে আপনার নোট 20-এ। আর আপনার বিক্রয় যদি এমন হয় যে বিক্রয়ের উপর আপনি রেয়াত নিতে পারবেন না, তাহলে সেই ধরনের উপকরণের তথ্য ইনপুট দিতে হবে নোট 21-এ, লোকাল পারচেজের ক্ষেত্রে নোট 21, আর ইম্পোর্ট হলে নোট 22। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম উপকরণ ক্রয়ের তথ্য, মূল্য এবং তার ভ্যাট অর্থাৎ রেয়াতের তথ্য, নোট 4। আচ্ছা, এখন পার্ট 4। এখন আমরা যাই পার্ট 5-এ। পার্ট 5 আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখেন আপনার 24 থেকে 27 4টা নোট আছে। প্রথমটা হলো ভিডিএস, ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স, ভিডিএস করে থাকলে নোট 24। ব্যাংকিং চ্যানেলের বাইরে যদি লেনদেন হয়, এটা হচ্ছে রেয়াতের একটা বিধান আছে, ব্যাংকিং চ্যানেলের বাইরে লেনদেন করলে সেটা রেয়াত নেওয়া যাবে না। এই ধরনের কোনো লেনদেন থাকলে নোট 25-এ। ডেবিট নোট ইস্যু করা হয়ে থাকলে নোট 26-এ, এবং অন্য কোনো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটা নোট 27-এ দিতে হবে। আচ্ছা, পার্ট 6 আছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কি? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো সরকারকে দিতে হবে, এটা পার্টির উপর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যত বাড়বে তত কিন্তু ব্যবসায়ীদের উপর তার বার্ডেনটা বাড়তে থাকবে, পুরোতে বাড়তে থাকবে।
আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো সরকারের পরদেয় কমতে থাকবে, অর্থাৎ এখানে ইনপুট দিলে এটা ব্যবসায়ীর প্রাপ্যতা বাড়বে, ব্যবসায়ী তত কম ভ্যাট জমা দিতে হবে। আচ্ছা, এখানে নোট আছে 29 থেকে 32, 29-এ আছে, এখানেও ভিডিএস আছে, অর্থাৎ বিক্রেতার কাছ থেকে যখন ভিডিএস কাটা হবে তখন সে এখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেবে নোট 29-এ। এটি আমদানির সময় যদি এটি পরিশোধ করা হয়ে থাকে তাহলে এটিটা ইনপুট দেবে নোট 30-এ। তারপর আসে ক্রেডিট নোট ইনপুট দিতে হবে এই নোট 31-এ, এবং অন্য কোনো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থেকে থাকলে নোট 32-এ। আচ্ছা, পার্ট 6 দেখলাম, এখন দেখুন পার্ট 7। আচ্ছা, পার্ট 7-এ গিয়ে আমাদের কিন্তু ইনপুট দেওয়া শেষ। এখানে এই রিটার্নে আমাদের এর নিচে আর ইনপুট দেওয়ার কোনো জায়গা নেই। নিচের আপনার পার্ট 7 থেকে যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো সিস্টেম অটো ক্যালকুলেশন করবে। জি, 29 নম্বর নোটটা যদি একটু বলতেন যে 29 নম্বর নোট। আচ্ছা, এটা হলো ভিডিএস, ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লাইজ ডেলিভার্ড। সাপ্লাই ডেলিভার অর্থাৎ যে বিক্রি করছে তার কাছ থেকে উৎসকর্তন করে রাখছে। অর্থাৎ ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনি একটা স্কুলে কিছু পণ্য সাপ্লাই দিচ্ছেন, খাতা কলম সাপ্লাই দিচ্ছেন, এটার উপরে যদি স্কুল কর্তৃপক্ষ ভ্যাট কেটে রাখে তাহলে আপনাকে এখানে এটা ডিক্রিজিং দেখাইতে হবে, যে উৎসকর্তন সনদ পাওয়া সাপেক্ষে আর কি। তো এখানে দুইটা নোট 24-ও কিন্তু ভিডিএস, এটা হলো যে উৎসকর্তন করবে। কারণ আপনি একটা লিমিটেড কোম্পানি, আপনি পারচেস করার সময় উৎসকর্তন করে রাখলেন, আপনি আপনার পারচেজের সময় সেটা এন্ট্রি দিবেন নোট 24-এ। আর আপনি বিক্রি করার সময় যার কাছে বিক্রি করছেন সে উৎসকর্তন করে রাখছে এবং সে আপনাকে উৎসকর্তন সনদ দিচ্ছে, তাহলে সেই উৎসকর্তন সনদ এটা আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটা এন্ট্রি দিতে হবে নোট 29-এ। নোট আছে নোট 34। আচ্ছা, তারপরে দেখেন 52 হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ গত মাসে যদি আপনি সরকারের কাছে কোনো পাওনা থেকে থাকে আপনার, তাহলে সেটা এখানে থাকতো। ধরেন আপনি যদি সরকারের কাছে 1 লাখ টাকা পেতেন তাহলে সে 1 লাখ টাকায় 52 নম্বর নোটে আসতো। আচ্ছা, সব প্লাস মাইনাস হওয়ার পরে নেট প্রদত্ত যে টাকাটা আপনাকে ট্রেজারি জমা করতে হবে সেটা থাকবে আপনার নোট 50-এ। তো নোট 50-এ যে অ্যামাউন্টটা থাকবে, যদি সেটা মাইনাস ফিগার হয় তাহলে সেটা আপনি সরকারের কাছে পাবেন, আর যদি সেটা মাইনাস ফিগার না হয় তাহলে এটা আপনাকে ট্রেজারি জমা করতে হবে। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি ঢুকলে ওটা এখানে দেখতে পারবেন। আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন আপনার সরকার আপনার কাছে নোট 50-এ এখানে 1.5 লাখ টাকা আসলো, তাহলে এই 1.5 লাখ টাকা কিন্তু আপনাকে জমা দিতে হবে, ট্রেজারি করতে হবে। তাহলে এই 1.5 লাখ টাকা ট্রেজারি তথ্যটা থাকবে আপনার নোট 58-তে, এখানে আপনাকে এন্ট্রি দিতে হবে। নোট 58-তে আপনার ট্রেজারি অ্যামাউন্টটা এন্ট্রি দিবেন। ধরেন 1.5 লাখ টাকাই সরকারকে আপনাকে দিতে হবে। আপনি যদি 1.5 লাখ টাকা এখানে জমা দেন তাহলে আপনার ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স এখানে থাকবে 0। আবার যদি আপনার সরকারকে দিতে হবে 1.5 লাখ টাকা, কিন্তু আপনি ট্রেজারি করলেন 2 লাখ টাকা, তাহলে 50,000 টাকা আপনার ব্যালেন্স থেকে যাবে। তাহলে 65 নম্বর নোটে আপনার এই ব্যালেন্সটা এখানে শো করবে। আচ্ছা, আর নোট 11 হচ্ছে রিফান্ড। যদি কেউ রিফান্ড ক্লেম করে তাহলে এই 67 এবং 68 এই নোটে আপনাকে সেই রিফান্ডের অ্যামাউন্টটা এন্ট্রি দিতে হবে। এখানে একটা প্রশ্ন আছে স্যার আমার। জি, বলেন স্যার। এই 5 নাম্বার নোট গুডস বেসড অন এমআরপি, এই এমআরপি বলতে স্যার কি বোঝাইছে? মানে সিগারেট জাতীয় পণ্য নাকি এখানে আর কোনো ব্যাখ্যা করবেন একটু স্যার? একটা এসআরও আছে এমআরপি মূল্য নির্ধারণ সংক্রান্ত, ওখানে 3টা নাকি 4টা প্রোডাক্ট উল্লেখ আছে। সেটা হলো বিড়ি, সিগারেট, তামাক, গুল, এই 4টা প্রোডাক্ট আছে। তো এই 4টা প্রোডাক্টে সরকার মূল্য নির্ধারণ করে দিছে, সেই মূল্যেই এটা এখানে দেখাইতে হবে। স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। যদি এসআরওটা দিতেন আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারতাম। এসআরও 147/2020 সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন। আচ্ছা, আমরা এখন অনলাইন রিটার্নে চলে যাই। পার্ট 2 এর যে 3 অপশন 3 আছে, এখানে এনি অ্যাক্টিভিটিজ ইন দিস ট্যাক্স পিরিয়ড, এটা যদি আপনার নো দেন তাহলে এটা 0 রিটার্ন হিসাবে গণ্য হবে। তাহলে আপনাকে নিচের কোনো ইনফরমেশন পূরণ করতে হবে না, একেবারে শেষে গিয়ে আপনাকে সাবমিট করে দিতে পারবেন নিচের দিকে
গিয়ে। আর আপনার ইএস দেওয়া মানে হলো আপনার গত মাসে অর্থাৎ গত কর্মেয়াদে যে কর্মেয়াদে রিটার্ন সাবমিট করছে এই কর্মেয়াদে আপনার অর্থনৈতিক কার্যক্রম চলমান আছে। আচ্ছা, এখন আমি এখানে পার্ট 3-তে আসি। পার্ট 3-তে আপনাকে সাপ্লাই বিক্রয়ের তথ্য এবং আউটপুট ট্যাক্সের ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানে কিন্তু আমি কোনো তথ্য ইনপুট দিতে পারবো না সরাসরি, তাহলে আমাকে এই তথ্য ইনপুট দিতে হলে আমাকে সাব ফর্মে যেতে হবে। তো এখানে রপ্তানি ডাইরেক্ট এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্ট এটা আমি এখন দেখাবো না, আমি সরাসরি ইয়াতে চলে যাই, এক্সেমটেড গুডসে যাই। আর নোট 3-তে, তার নোট 3-তে যদি ধরেন আমার ওই যে এক ভদ্রলোক বললো তার ফিড আইটেম আছে, তো ফিড হলো এক্সেমটেড পণ্য, তো তার ধরি তার 2 লাখ টাকার পণ্য ফিড সেল করছে, তাহলে আমি সাব ফর্মে চলে যাই। এই যে ফিডের কথা বুঝছিলেন, আপনার এসএস কোডটা কি মনে আছে? হ্যাঁ আছে? এসএস কোড মনে নাই? না ফিডের এসএস কোড মেবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি এখানে 2টা অপশন আছে, সার্চ দিয়ে বের করা যাবে। তো প্রথমে আমি সাব ফর্মে ঢুকলাম, সাব ফর্মে ঢোকার পরে এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে লিখতে হবে আপনার গুডস অ্যান্ড সার্ভিস কমার্শিয়াল ডেসক্রিপশন। কমার্শিয়াল ডেসক্রিপশন মানে হলো বাজারে কী নামে এই পণ্যটা পাওয়া যাবে আর কি, এটা। তো ধরি ফিড লিখি, এখানে আমাকে এসএস কোড দিতে হবে। এসএস কোড দেওয়ার জন্য দেখেন এই এসএস কোডের এখানে আবার এই ছোট্ট একটা ঘর আছে, বক্স আছে, এই বক্সে ক্লিক করলে আপনাকে এসএস কোড সিলেকশনের অপশনটা আসবে। আচ্ছা, এখানে গুড সিলেক্ট করা আছে, তাহলে আমি সরাসরি ফিড লিখে সার্চ দিই, দেখি কি আসে। ফিডিং বোতল, ফিডিং টিউব, অনেক কিছু আসছে। আপনার যদি একেবারেই এসএস কোড জানা না থাকে তাহলে প্রাথমিকভাবে আপনি গুগলে সার্চ করে একটু এসএস কোডটার ধারণা নিতে পারেন যে হেডিংটা অন্তত কী হবে। ওকে স্যার। 2309 other preparation of kind used in animal feeding 230990 230990 এই যে এটা মনে হয় আদার প্রিপারেশনস অফ কাইন্ড ইউজড ইন অ্যানিমাল ফিডিং, এই যে 23099090। তাহলে আমি এটা সিলেক্ট করি, এখানে দেখেন এসএস কোডটা চলে আসছে এবং এসএস কোডের যে নাম সেই নামটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন ভ্যালু, তাহলে আমি বলেছিলাম যে ওনার ফিড হলো 2 লাখ টাকা, 2 লাখ টাকা এখানে এন্ট্রি দিলাম। এখানে দেখেন ভ্যাট এসডি কিন্তু কিছুই আসে নাই, 0 আছে। এখন আমাকে মেইন ফর্মে চলে যাই, এই মেইন ফর্মে আসছি। এখন দেখেন এখানে তার 2 লাখ টাকা ফিড বিক্রি আছে, এসডি নেই, ভ্যাটও নাই। আচ্ছা, এখন ধরে আবার ওনার স্ট্যান্ডার্ড রেট 15% হারের পণ্য সেল আছে, তাহলে 15% পণ্য দেখানোর জন্য আমাকে যেতে হবে এই সাব ফর্মে গিয়ে অ্যাড ফর্ম। 15% হারে কী সেল দেখাবো বলেন তো, কার কী প্রোডাক্ট আছে বলেন, একটা প্রোডাক্টের নাম বলেন। এটা কি 15% হারের? আচ্ছা, যে হারই হোক আপনার যে হারই হোক আপনি তো 15%ও বিক্রি করতে পারবেন, তাই না, চাইলে রেয়াত নিয়ে। আচ্ছা, তাহলে আমি দেই ইউপিএস। তাহলে ইউপিএসের আমাকে এসএস কোড সিলেক্ট করতে হবে। ইউপিএস সম্ভবত 85 হেডিংয়ের হওয়ার কথা, দেখি ইউপিএস লিখে সার্চ দিলে কিছু পাই কি না। ইউপিএস আইপিএস ক্যাপাসিটি আপ টু 2000 VA। আচ্ছা, তাহলে ধরে নেই যে এইটাই ওনার প্রোডাক্ট। উপরে একটা, হ্যাঁ, তাহলে ধরে নেই যে এটা আপনার 2000 VA এর নিচের একটা পণ্য, ঠিক আছে। তাহলে এটার এসএস কোড কত? 85044020। তাহলে এটা আমরা সিলেক্ট করি। আচ্ছা, এখন ভ্যালু ধরি সে 10 লাখ টাকার ইউপিএস বিক্রি করছে, তাহলে আমি স্ক্রিন দেখা যাচ্ছে না, কেউ দেখতে পারতেছেন না?
দেখতে পাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে 85044020 এটা হলো 2000 ভি এর নিচের যে ইউপিএস ক্যাপাসিটির নিচের যে ইউপিএস সেটার এসএস কোড, আমি এসএস কোডটা দিলাম এবং পণ্যের নামটা এখানে এসএস কোডের অনুযায়ী পণ্যের নামটা এখানে চলে আসছে। আর এখানে ভ্যালু দিলাম, ধরি 10 লাখ টাকার সে পণ্য ইউপিএস বিক্রি করছে, তাহলে এই ইউপিএসের উপরে এসডি নাই কিন্তু 15% ভ্যাট আছে, তাহলে 15% ভ্যাটে এখানে 1,50,000 টাকা ভ্যাট কিন্তু অটো চলে আসছে। আমি মেইন ফর্মে চলে যাই। এখন দেখেন এখানে কিন্তু যে 10 লাখ টাকার ইউপিএস সেল এবং 1.5 লাখ টাকার ভ্যাট, তাহলে আমরা একদম নোট 9-এ কী দেখবে টোটাল, তাহলে টোটাল তার সেল হয়েছে 10 লাখ টাকার ইউপিএস আর 2 লাখ টাকার ফিড, 12 লাখ টাকার সেল আর তার ভ্যাট আসছে 1.5 লাখ টাকা। এখন আমরা চলে যাই ইনপুট ট্যাক্সে, পার্ট 4-এ রেয়াত উপকরণ পার্ট। এখন ধরি তার হলো ইউপিএস সে ফ্যাক্টরি আছে আর হলো সে ফিড হলো তার আমদানি করে বিক্রি করে, ওইটা সে বাণিজ্যিক হারে বিক্রি করে আর ইউপিএসটা সে তৈরি করে। এখন তার যদি আমি ওটা বাণিজ্যিকভাবে ধরি যে ফিড সে হয়তো আমদানি করে বিক্রি করে অথবা সে লোকালি কোনো আর অন্য কাছ থেকে কিনে সে বিক্রি করতেছে, তাহলে আমাকে ফিড যেহেতু অব্যাহতিপ্রাপ্ত পণ্য, তাহলে ফিডের কি রেয়াত নেওয়া যাবে? আচ্ছা, ফিডের রেয়াত নেওয়া যাবে না। তাহলে এই 2 লাখ টাকার সে ফিড বিক্রি করছে, তাহলে ধরি সে 2 লাখ টাকার ফিড ক্রয় করছে 1,70,000 টাকা দিয়ে, তাহলে 1,70,000 এই ইনপুটটা দিতে হবে আমাকে এই নোট 21-এ। যদি লোকাল পারচেস হয়ে থাকে তাহলে নোট 21, আর যদি আমদানি হয়ে থাকে তাহলে নোট 22, গুডস অ্যান্ড সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিটস, অর্থাৎ যে পণ্যের রেয়াত নেওয়া যাবে না। এবং যে পণ্যের রেয়াত নেওয়া যাবে না বলতে যে পণ্যের উপরে আপনার 15% হারে বিক্রি করেন নাই এমন পণ্য যদি হয় তাহলে সেটার ইনপুট দিতে হবে নোট 21-এ লোকাল পারচেস হলে, আর ইনপুট হলে নোট 22-এ। তাহলে ধরি আমি ফিডটা সে যদি লোকাল পারচেস হয় তাহলে সাব ফর্মে ক্লিক করতে হবে 21-এর সাব ফর্ম। একটু কোয়েশ্চেন এখানে জি, নোট 21-এ তাহলে আমরা যে সমস্ত আউটপুট আমার এক্সেমপ্টেড হতো, যে সমস্ত আউটপুটের আমার রেয়াত পাবো না, সেই সমস্ত প্রোডাক্টের মানে র ম্যাটেরিয়াল বা ইনপুট গুলাই আমি 21-এ দেখাতে হবে না? হ্যাঁ, লোকাল পারচেস হলে 21 এবং ইনপুট হলে 22, আমদানি করে থাকলে 22-এ। তাহলে উনি আচ্ছা বুঝছেন না, যে 19 নাম্বার 19 আর 20 এর আচ্ছা 19-20 এবং 21-22 এটার ডিফারেন্সটা হলো ধরেন আপনার সে ইউপিএসও বিক্রি করে, এটা তো রেয়াতযোগ্য, কিন্তু ইউপিএস এর একটা আইটেম সে ক্রয় করছে আনরেজিস্টার্ড অথরিটির কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন ইউপিএস এর জন্য তার পলিব্যাগ লাগতেছে প্যাকিং করার জন্য, পলিব্যাগটা সে খোলা বাজার থেকে কিনে নিয়ে আসছে, তখন সে এটা এন্ট্রি দিবে নোট 20-এ। একটা আউটপুট যদি আমার 15% স্ট্যান্ডার্ড রেট হয় বা 0% হয়, সেক্ষেত্রে আমি রেয়াত দেওয়ার ক্ষেত্রে যদি আমার 15% কিনি আমি 7.5% 5%, যে কোন রেটেরই কিনি না কেন আমি সব রেটেরই কি আমি রেয়াত নিতে পারবেন? জি জি, আপনি সব রেটের রেয়াত নিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ধরি সে ফিডটা কিনছে লোকাল মার্কেট থেকে, কোনো একটা ফ্যাক্টরি থেকে কিনে সে বিক্রি করতেছে, তাহলে আমি এটা 21-এর সাব ফর্মে যাই, সাব ফর্মে গিয়ে এখানে অ্যাডে ক্লিক করি। তাহলে এখানে যেহেতু ফিড এটা তার আমার র মেটেরিয়ালস দরকার হচ্ছে না, এসএস কোড কত বলছিলাম 2309 না 2309। আচ্ছা, এটা ভ্যালু তাহলে 2 লাখ টাকার, সাপোজ ধরি সে অর্ধেক আমদানি করছে আর অর্ধেক লোকালি পারচেস করছে, 2 লাখ টাকা সে সেল করছে, তো এখানে ধরি 80,000 টাকা সে লোকালি পারচেস করছে। তাহলে মেইন ফর্মে যাই, এই দেখেন এখানে 80,000 টাকার তার লোকাল পারচেস আসছে। আবার ধরি সে আরও 80,000 টাকার সে ফিড আমদানি করছে, তাহলে এখানে অ্যাডে যাই। অ্যাডে গেলে এখানে দেখেন আমদানি তথ্য দেওয়ার জন্য বিল অফ এন্ট্রি ডাটা, ম্যানুয়াল এন্ট্রি। বিল অফ এন্ট্রি ডাটা ইসে অটো, এখানে আপনার এইটাতে দিয়ে সিলেক্ট করার পরে আপনার এখানে বিল অফ এন্ট্রি নম্বর দিলে আপনার বাকি তথ্য অটো এখানে চলে আসবে সিস্টেম থেকে, এসআই গোডাওয়ার থেকে আপনাকে সব ডাটা এখানে চলে আসবে, আপনাকে আর এখানে নতুন কোনো ইনপুট দিতে হবে না। কিন্তু যদি আপনার ম্যানুয়ালি সিলেক্ট করেন, ম্যানুয়ালি সিলেক্ট করলে আপনাকে এখানে বিল অফ এন্ট্রি তথ্যটা তো এখানে আপনাকে হাতে ইনপুট দিতে হবে।
তো যেহেতু আমার হাতে বিল অফ এন্ট্রি নাই, সেহেতু এখানে আমি ডিটেলস দেখাইতে পারতেছি না। এখানে বিল অফ এন্ট্রি অনেক ডাটা দিতে হবে, বিল অফ এন্ট্রি নম্বর, বিল অফ এন্ট্রি ডেট, তারপরে এখানে আছে বিল অফ এন্ট্রি অফিস কোড, মানে কোন কাস্টম হাউস দিয়ে পণ্যটা আমদানি করা হয়েছে সেই কাস্টম হাউসের কোড, আইটেম নম্বর, বিল অফ এন্ট্রিতে কয়টা আইটেম আছে এবং এই পণ্যটা কত নম্বর আইটেমে, সিপিসি কোড। আপনার কোনো হ্যাঁ, অটো দিলে তো আপনার এগুলো কিছু হাতে পূরণ করতে হবে না, সব কিছু চলে আসবে এখানে, এগুলো সবই অটো চলে আসবে। তারপরে সিপিসি কোড, যদি কোনো সিপিসি সুবিধায় পণ্য আমদানি করে থাকে, সিপিসি নিয়ে থাকে, তাহলে সেই সিপিসি কোড এখানে দিতে হবে। আচ্ছা, পণ্যের ডেসক্রিপশন দিতে হবে, বিল অফ এন্ট্রিতে পণ্যের নাম যেভাবে আছে ওরকমের, এইচএস কোড, বিল অফ এন্ট্রিতে যে এইচএস কোড আছে সেই এইচএস কোড। তারপরে অ্যাসেসেবল ভ্যালু, বেস ভ্যালু, ভ্যাটের বেস ভ্যালু, এসডি এগুলো সব এখানে হাতে ইনপুট দিতে হবে। এই তথ্যগুলো বিল অফ এন্ট্রি দেখে ইনপুট দিতে হবে। আচ্ছা, আমি এটা যেহেতু পূরণ করব না, আমার কাছে ডাটা নাই, আমি মেইন ফর্মে চলে যাই। তাহলে আমি এইটাকেই বাড়াই দেখাই 80,000-এর জায়গায়। আমি এটাকে এখন যদি ধরেন আমি 80,000-এর জায়গায় এখানে 1,80,000 দেখাবো, আমাকে এটা সংশোধন করার প্রয়োজন আছে। তাহলে এটা সিলেক্ট করে এডিটে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করে এই তথ্যটা আমাকে এখানে চেঞ্জ করে দিতে হবে, 1,80,000। মেইন ফর্মে যাই। আচ্ছা, দেখেন 1,80,000 টাকা আমার উপকরণ ফিট ক্রয় আমি লোকাল পার্সেস দেখাইছি। এখন তার ধরেন সেই ইউপিএস তৈরি করে, ইউপিএস তৈরি করার ক্ষেত্রে তার অনেক আইটেম তাকে কিনতে হয়, কিছু আইটেম আমদানি করতে হয়। ধরেন মাদারবোর্ড সে চায়না থেকে আমদানি করবে, তাহলে মাদারবোর্ড, সে যদি মাদারবোর্ড ট্যাক্স দিয়ে 15% ট্যাক্স দিয়ে আমদানি করে, তাহলে সেইটা এন্ট্রি দিতে হবে নোট 15-তে। বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড রেট গুডস অ্যান্ড সার্ভিস, যে পণ্যটা আমি ক্রয় করছি, উপকরণটা, সেই উপকরণটাকে আমি 15% হারে ক্রয় করেছি কিনা, 15% হারে ক্রয় করলে সেটা যদি লোকালি পারচেস করে থাকি তাহলে 14 নম্বর নোটে, আর ইম্পোর্ট করলে 15 নম্বর নোটে। তাহলে এখন ইউপিএসের যে মাদারবোর্ড যেটা আমি চায়না থেকে আমদানি করছি, সেটা আমাকে ইনপুট দিতে হবে নোট 15-তে। আবার একটু ইন্টারেস্ট করবে ভাই জি এই জায়গাটাতে। জি বলুন। যে আমি 15% যদি ইনপুট করি, হ্যাঁ এখানে আমার তো ইনপুট ব্যাক দেখাচ্ছে না, আমি যদি ইনপুট করার সময় আমি ইনপুট ব্যাক দেখাবে না, 15% যদি ইনপুট করি, সেক্ষেত্রে যদি আমার ওই আউটপুটটা যদি ডাইরেক্ট এক্সপোর্ট হয় তাহলে তো আমার 0%। তাহলে এটা রেয়ার বলতে আমি তো আউটপুটের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, তাই এটা ক্লোজিং ব্যালেন্সে চলে যাবে না, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যাবে। হ্যাঁ রাইট, আপনার রপ্তানির বিপরীতে রেয়াত নিতে পারবেন, কিন্তু যেহেতু আপনার এখানে অ্যাডজাস্টমেন্ট হবে না, সেটা আপনার জেরে থেকে যাবে, ব্যালেন্স থেকে যাবে, ক্লোজিং ব্যালেন্সে থেকে যাবে। জি জি। এটা কি রিফান্ডের জন্য আবেদন করতে পারবো? হ্যাঁ, রিফান্ডের যে বিধিবিধান আছে ওইটা ফুলফিল করে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি তো বিল অফ এন্ট্রির ডাটা আমার কাছে নাই, বিল অফ এন্ট্রি ইনপুট দিতে পারতেছি না। তো আমি ধরি লোকাল পারচেস, সে 10 লাখ টাকার করছে, কি বলে ইউপিএস বিক্রি করছে। তো 10 লাখ টাকার ইউপিএসের ক্ষেত্রে তার অনেকগুলো আইটেম আছে, আমি লোকালি কিনছি। যেমন ধরি একটা আইটেম হচ্ছে পিসিবি মাদারবোর্ড, পিসিবির এসএস কোডটা কত হবে, 85 হেডিংয়ের, +8534 দেখাচ্ছে। তাহলে দেখি 8534 কি আসে। প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা, এখানে এটা সিলেক্ট করি, ধরি আমি পিসিবি কিনেছি 1 লাখ টাকার, তাহলে 1 লাখ টাকার আমি 15% ভ্যাট দিয়ে কিনছি, আমি এটা এখানে ভ্যাটে চলে আসছে। এখন আমার আরও একটা উপকরণ ছিল, ধরেন প্লাস্টিক কেজ লাগে না বানাইতে, কেজ বা বক্স যেটা বলেন। তো প্লাস্টিক বক্সের এসএস কোড হচ্ছে 3923 হেডিং, 3923 হেডিংয়ে যাই। বক্স কেজ, আচ্ছা বক্স কেজ এটা আমি সিলেক্ট করি। এখানে ভ্যালু দেই, ধরি প্লাস্টিক বক্স কেজ আমি কিনেছি 1 লাখ টাকার। তাহলে প্লাস্টিক বক্স কেজের
15% ভ্যাট, 15,000 টাকা ভ্যাট এখানে আসছে। এরপরে ধরেন আরও একটা আইটেম আছে আমার কেবল, ইলেকট্রিক কেবল। ইলেকট্রিক কেবলের এসএস কোড এটা 85 রিডিংয়ের। পঁচাশি চুয়াল্লিশ 8544 আদার উইন্ডিং ওয়্যার, এটা কি উইন্ডিং ওয়্যার? আদার ইলেকট্রিক কন্ডাক্টর ফর ভোল্টেজ নট এক্সিড, যে এইটা 85444200। আচ্ছা ধরি আমি আর কেবল কিনছি আমি 50,000 টাকার। আচ্ছা আরও অনেক উপকরণ থাকতে পারে, এখানে আমি 2.5 লাখ টাকার দেখাই, 7,500 টাকা। এখন আমি মেইন ফর্মে আসি। তাহলে দেখেন আমি 15% হারে আমার 2.5 লাখ টাকার উপকরণ করা ছিল, সেটার ভ্যাট 37,500 টাকা রেয়াত এখানে চলে আসছে। হ্যাঁ, এরপরে ধরি গুডস আদার দেন স্ট্যান্ডার্ড রেট। আমার হাতে স্ট্যান্ডার্ড রেট ছাড়া আরও কিছু প্রোডাক্ট আমার কিনতে হয়েছে। স্ট্যান্ডার্ড সেরা প্রোডাক্ট কি, যেমন বিদ্যুৎ বিল। তাহলে ধরি আমার 1 লাখ টাকার বিদ্যুৎ বিল আমার লাগছে, তাহলে লোকাল পার্সেজে আমি এখানে নোট 16 সাবফর্মে যাই। সাবফর্মে গিয়ে ইলেকট্রিসিটি, আচ্ছা সময় বেশি নাই, ইলেকট্রিসিটি এখানে এইচএস করে ইয়াতে যাই। এখানে কিন্তু গুডস সিলেক্ট করা আছে, কিন্তু ইলেকট্রিসিটি হলো সেবা। আমি যে বিদ্যুৎ সাপ্লায়ার ওনাদের কাছ থেকে যে বিদ্যুৎটা নেই এটার সেবা, তো আমাকে এখানে গুডসের পরিবর্তে সার্ভিস সিলেক্ট করতে হবে। আচ্ছা সার্ভিস সিলেক্ট করে এখানে আমি ইলেকট্রিসিটি লিখে সার্চ দিলে পাওয়া যাবে। ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটার্স, এটা আমি সিলেক্ট করি। তাহলে আমার ধরি কত বলছিলাম, ইলেকট্রিসিটি ক্রয় করছি আমি 1 লাখ টাকার। তাহলে এখানে আমি 1 লাখ টাকা ইনপুট দিই, দেখেন 1 লাখ টাকা 5% ভ্যাট আমার এখানে চলে আসছে, 5% ভ্যাট চলে আসছে। আমি এটা মেইন ফর্মে চলে যাই। আচ্ছা 1 লাখ টাকার আমার আদর্শ হারের নিচের, স্ট্যান্ডার্ড রেটের নিচের কোনো পারচেস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, তাহলে আদার দেন স্ট্যান্ডার্ড রেটে আমার বিদ্যুৎ ক্রয় ছিল 1 লাখ টাকা, 5% ভ্যাট, 5,000 টাকা আমার রেয়াত আসছে এখানে। আচ্ছা এখন ধরি ওই যে বললাম যে আনরেজিস্টার্ড এন্টিটি থেকে আমি কিছু পণ্য ক্রয় করেছি, ধরেন প্যাকিং মেটেরিয়ালসটা আমি আনরেজিস্টার্ড এন্টিটি থেকে ক্রয় করেছি। ধরি আমি 50,000 টাকার প্যাকিং মেটেরিয়ালস কিনছি, তাহলে এটা যেহেতু আমি অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কিনেছি, তাহলে এটাকে আমাকে এন্ট্রি দিতে হবে নোট 20-এ। আমি নোট 20-এ চলে যাই সাবফর্মে। হ্যাঁ এটা রেয়াত পাবেন না। তাহলে আমি এখানে পেপার, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। পেপার কার্টুন, পেপার কার্টুন এসএস কোড হলো 4819। তাহলে আমি 4819 কার্টুন বক্স কেস অফ করুগেটেড পেপার বোর্ড। আচ্ছা তাও ধরে আমি 50,000 টাকার পেপার বক্স কিনেছি, তাহলে আমি এটা এন্ট্রি দিই। এখানে 50,000 টাকার উপরে ভ্যাট 8,250 টাকা কেন দেখায়, পেপারের উপরে ভ্যাট কত? আচ্ছা যাক, এখানে ভ্যাট দেখালেও কিছু আসে যায় না, এই ভ্যাটটা আমি যেহেতু রেয়াত পাবো না, আমাকে মেইন ফর্মে এটা শো করবে না। আমি মেইন ফর্মে চলে যাই। এখানে শো করবে, মেইন ফর্মে শো করবে। হ্যাঁ মেইন ফর্মে এই দেখেন নোট 20-এ 50,000 টাকা এন্ট্রি দিছি, এখানে কিন্তু রেয়াত আসে নাই, 0 আসছে। তাহলে আমি রেয়াত পেলাম কি, এই 2.5 লাখ টাকার উপরে 15% হারে রেয়াত পেয়েছি 37,500, আর এই বিদ্যুৎ করায় 5% হারে বিদ্যুৎ করার উপরে 1 লাখ টাকার উপরে আমি রেয়াত পেয়েছি 5,000 টাকা, এই 42,500 টাকা আমি রেয়াত পেয়েছি। তাহলে আমার মোট প্রদেয় ছিল কত, 1,50,000 টাকা, আর আমি রেয়াত পেলাম 42,500 টাকা। এখন ধরেন এখানে ভিডিএস, এই আমি এটা ভিডিএসটা ধরি এই 50,000 টাকার উপরে আমি
যেহেতু আমি আনরেজিস্টার্ড থেকে কিনেছি, এইটার উপর আমাকে ভিডিএস দিতে হবে। তাহলে ভিডিএসের ঘরে আমি যাই, নোট 24-এ। নোট 24-এ আমি অ্যাড করি। এখানে অনেকগুলা জিনিস পূরণ করতে হবে, সাপ্লায়ার্স নেম এগুলা ধরে আমি একটা পূরণ করলাম। ভ্যালু কত ছিল? 50,000। আচ্ছা, ডিডাক্টেড ভ্যাট, তাহলে আমি এটা কত পার্সেন্ট ভ্যাট ডিডাক্ট করবো, ভিডিএস কাটবো? আপাতত আমি 10% করে কাটি। 10% কাটলে কত? 5,000। 5,000। আচ্ছা, এখানে আরও অনেক ডাটা দিতে হবে। এগুলো দেওয়ার পরে আমি মেইন ফর্মে গেলে এখানে 5,000 টাকা আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ভিডিএস চলে আসছে। আচ্ছা, এখন ধরি আমার কোনো হ্রাসকারী আচ্ছা ছিল, আমার দেখাইছিলাম যে আমদানি তো দেখাই নেই। ধরেন আমদানি যদি থাকতো তাহলে আমার নোট 30 এখানে অটো চলে আসতো। আগে এখানে ইনপুট দেওয়ার অপশন ছিল, সাবফর্ম ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এখন আপনি ওই যে ক্রয়ের ক্ষেত্রে এখানে যদি আপনি বিল অফ এন্ট্রি দেন, তাহলে বিল অফ এন্ট্রির এটিটা এখানে অটো চলে আসবে। এখন দেখেন আমার 1.5 লাখ টাকা, হ্যাঁ এটিও অটো চলে আসবে এখানে। আমি যদি বিল অফ এন্ট্রি দিলে না পার্ট 4-এ, হ্যাঁ পারচেজের ক্ষেত্রে, তাহলে আমার টোটাল প্রদেয় ছিল 1.5 লাখ টাকা, সেখান থেকে আমি রেয়াত নিলাম 42,500, আবার ইনক্রিজিং হয়েছে 5,000। তাহলে টোটাল প্রদেয় ছিল 1,55,000, সেখান থেকে রেয়াত পেলাম 42,500। তো 1,55,000 থেকে 42,000 বাদ যাওয়ার পরে থাকে কত? 1,12,000 হয়। আচ্ছা যাই হোক, এটা সিস্টেম থেকে অটো ক্যালকুলেশন হয়ে আসবে। আচ্ছা, যেহেতু এই ভদ্রলোকের আগের ক্লোজিং ব্যালেন্স 0 ছিল, তার এই 1,12,500 এটাই তাকে এখন পেমেন্ট করতে হবে। এখন দেখেন এখানে ক্লোজিং ব্যালেন্স মাইনাস দেখাচ্ছে। এই মাইনাস ক্লোজিং ব্যালেন্স দিয়ে কিন্তু রিটার্ন সাবমিট করা যাবে না। রিটার্ন সাবমিট করতে হলে তাকে এখানে সাব ফর্মে গিয়ে তাকে 1,12,500 টাকা এন্ট্রি দেখাইতে হবে। তো এখানে অ্যামাউন্ট, ডেট, এখানে অনেক পূরণ করতে হবে, সময় নেই, আমি এখন আর এটা দেখাইতে পারতেছি না। তো আমি মেইন ফর্মে যাই। তো বিষয়টা বুঝতে পারছেন তো? এই 58 নম্বর নোটে আমি ওই 1,12,500 টাকার ট্রেজে চালানের তথ্য দিলে আমার এই ক্লোজিং ব্যালেন্স 0 হয়ে যাবে, আমি রিটার্নটা সাবমিট করে দিতে পারি। তো এইটা হলো আপনার অনলাইন রিটার্ন, মূসক রিটার্ন পূরণের আসলে পদ্ধতি আর কি। আচ্ছা যাই হোক, এখন আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? কোরা রেজিস্টারে আপনাকে সব পারচেজের তথ্য দিতে হবে। আপনি এখানে যত পারচেজের ইনফরমেশন এখানে দিবেন নোট 4-এ, সবটাই আপনাকে কোরা রেজিস্টারে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, মেশিনারি সহ আসবে। আপনার রেয়াত না নিলেও আপনাকে কোরা রেজিস্টারে দিতে হবে। এখন কোরা রেজিস্টারে না থাকলে তো রেয়াত পাবেনই না, কিন্তু বিধান হচ্ছে আপনার রেয়াত নেন না নেন সব কিছু আপনাকে রেজিস্টারে এন্ট্রি থাকতে হবে। ওইটাও আলাদা হিসাব রাখতে হয়, যেহেতু আপনাকে ওইটা তো ব্যবহার দেখায়, মানে পারচেস করায় দেখাইতে হয়, এবং ওইটা হিসাব রাখতে হয়। আপনি যদি পারচেস করে না দেখেন, আপনার দেখা সিআর রিপোর্টের সাথে আপনার ইনফরমেশন মিলবে না, তখন আবার ভ্যাট অফিস ওইটার উপরে উচ্চকর্তন ডিমান্ড করবে। এই জন্য এখানে আপনার করার ওটা যেহেতু আপনার রেয়াত নিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার এই যে কত 21-এ দেখাইতে পারেন আর কি। অফিস ইকুইপমেন্ট যেগুলো রেয়াত যোগ্য না, অফিস সাপ্লাই। অফিসের ইন্টারনেট বিল রেয়াতযোগ্য হতে পারে আপনার, যেহেতু সেবা, সব সেবাই রেয়াতযোগ্য। মোবাইল বিল এগুলো রেয়াতযোগ্য। তো সেই ক্ষেত্রে রেয়াত, যদি আপনার ইন্টারনেট বিল রেয়াত নেন, ইন্টারনেটের উপরে 5% হারে ভ্যাট, এই জন্য আপনাকে ওইটা দেখা দেবেন নোট 16-তে। আর যদি রেয়াত না নেন, তাহলে আপনার নোট দেখাবেন নোট 21-এ অথবা 20-এ আর কি। নোট 21 আর 22 যে পণ্যের
উপকরণে রেয়াত নেওয়া যায় না। যেমন আপনার এখানে রেয়াত নিতে পারবেন দুইটা ক্ষেত্রে, রপ্তানি 1 এবং নোট 1, 2 এবং নোট 4, এই তিনটা নোটে যে তথ্যটা দিবেন এটার বিপরীতে আপনি রেয়াত নিতে পারবেন, রপ্তানি এবং 15% হারের বিক্রয়। তার এইগুলার আপনার উপকরণ রেয়াতযোগ্য, আর বাকি অন্য কোনোগুলারই উপকরণ রেয়াতযোগ্য না। তা যেসব পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে উপকরণ রেয়াতযোগ্য না সেই পণ্যগুলো আপনাকে এন্ট্রি দিবেন নোট 21 এবং 22-এ। যেমন আমি এখানে দেখাইছি ফিটটা যেহেতু রেয়াতযোগ্য না, এই জন্য ফিডের পার্সে দেখাইতে হবে নোট 21-এ। জি বলেন। আপনি বলছেন 1, 2, 4 ছাড়া বাকিগুলো 15 উপর রেয়াতযোগ্য, তাহলে কি আমি আমার যদি রেয়াতযোগ্য না হয় আমি কি তাহলে পার্সে সবগুলো একসাথে দেখাতে পারবো? আমি বিভিন্ন রেটে কিনছি। হ্যাঁ বিভিন্ন রেটে কিন্তু কোনো সমস্যা নাই। আপনার এই যে আমি একটা দেখালাম না, নোট 14-তে দেখালাম কয়টা, 3টা আইটেম করে দেখাইছি না আমি, প্লাস্টিক কেস, তারপরে পিসিবি এবং কি আরেকটা কি দেখালাম 50,000 টাকা। তা হ্যাঁ কেবল, তা 3টা জিনিস তো আমি একটা ইয়ার দেখাইছি, ওখানে তো আলাদা আলাদা রোতেই থাকবে, প্রত্যেকটা আইটেমের নাম আলাদা আলাদা থাকবে। না এটা কনফিউজ করছে যে ভাইয়া, তো আমরা যদি বিভিন্ন রেটে কিনি বিভিন্ন রেটে দেখানোর কেন অপশন আছে, তো আমি রেয়াতযোগ্য না, ঠিক আছে, তাহলে আমি যদি রেয়াতযোগ্য না তাহলে কি সবগুলো ওইখানে বিভিন্ন রেটে দেখালে তো কোনো সমস্যা নাই, না দেখালে সমস্যা নাই, কারণ আপনার এখানে তো আলটিমেটলি এখানে তো কিছু আসবে না, জিরো আসবে। না এটাকে দেখানো যাবে বিভিন্ন রেটে, না দেখাও আমি কি কিছু দেখাতে পারবো? আমি সেটা ক্লিয়ার করতেছি জিনিসটা, যদি আমার পণ্যটা রেয়াতযোগ্য না হয় আর কি। হ্যাঁ যেটা রেয়াতযোগ্য না, আপনার তো একাধিক পণ্য রেয়াতযোগ্য না হইতে পারে, এবং একাধিক পণ্য আপনি তো একাধিক হারে কিনতে পারেন, তো সেইখানে তো সেই ক্ষেত্রে তো আপনাকে তো এখানে একাধিক অপশন নাই, নোট নাই, আপনার তো একটা নোটে সব এন্ট্রি দিতে হবে। আপনার রেয়াতের ক্ষেত্রে যেগুলো রেয়াত হবে সেগুলো কিন্তু একাধিক অপশন আছে, যেমন আদর্শ হারের জন্য একটা ঘর আছে, আদর্শ হার ব্যতীত আরেকটা ঘর আছে, তারপরে স্ট্যান্ডার্ড রেট কি জিরো হারের অব্যাহতি পণ্যের একটা ঘর আছে, কিন্তু যে পণ্যগুলো উপকরণগুলো রেয়াতযোগ্য না সেইটার ইনপুট দেওয়ার জন্য তো কোনো ঘর নাই, আর শুধু লোকাল পার্সেন্ট মানে ইম্পোর্ট, এই দুইটা ঘরই আছে। সো এখানে যে হারেই কিনেন সব এখানে একটা ঘরেই ইনপুট দিবেন, একটা নোটে ইনপুট দিবেন, সাব ফর্মে গিয়ে ইনফরমেশন থাকবে ডিটেলস, সমস্যা নেই। তো ঠিক আছে, আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ।